একটা কথা প্রথমে বলে নিই, আমি আয়াতুল্লাহ খোমেনির কোনো ভক্ত নই। আমি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সমর্থক নই। আমি ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের প্রবল সমর্থক। তবু বর্তমান পরিস্থিতিতে আমি ইরানি প্রতিরোধের দৃঢ় সমর্থক এজন্যই যে ইরান লড়াই করছে আমেরিকার নির্লজ্জ সাম্রাজ্যবাদ, প্রভুত্ববাদ ও ক্ষমার অযোগ্য দাদাগিরির বিরুদ্ধে। গণতন্ত্র প্রতিষ্ঠার নামে এই আমেরিকা বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। পৃথিবীর দিকে দিকে তারা ইসলামী মৌলবাদী প্রবর্তন করেছে। মৌলবাদের ডাকাতের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে এনেছে, ঘোষণা করেছে আবার পরবর্তী টার্গেটে আছে কিউবা। গায়ের জোরে দখল করতে চায় গ্রিনল্যান্ড। কানাডাকে বুলি করছে। ইরানে আক্রমণ করেছে তারাই। বলছে ইরানের মানুষকে মুক্ত করবে। এই অধিকার কে দিয়েছে আমেরিকাকে? মধ্যপ্রাচ্যের যেসব দেশ আমেরিকার উপগ্রহ হয়েছে আজ, তাদের কোথাও নেই গণতন্ত্র। কি করেছে আমেরিকা? আসলে ইরানকেও উপগ্রহ করতে হবে, তাই বড় বড় কথা আমেরিকার, ও সবচেয়ে বুলি। তাই আমি আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ইরানের সার্বভৌমত্বের পক্ষে, ইরানের স্বাধীনতার লড়াইয়ের পক্ষে। এই কয়টি কথা বলে আসবো আজকের আলোচ্য বিষয়ে। কোন কৌশলে প্রবল শক্তিধর আমেরিকা ও ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিয়েছে ইরান, সে কথা বলবো। এটা কোনো ফ্লুক নয়, নির্ভেজাল বিজ্ঞান, অত্যন্ত সুচিন্তিত যুদ্ধ কৌশল। ইতিহাসে বিভিন্ন গেরিলা যুদ্ধ কৌশলের কথা আমরা পড়েছি। সেই গেরিলা কৌশলের আধুনিক রূপ ইরানের এই যুদ্ধ কৌশল। গেরিলা যুদ্ধের মূল কথা হলো শত্রুর চোখে ধুলো দিয়ে তার অজান্তে এমনভাবে ঝাঁপিয়ে পড়া যে শত্রু বুঝতেই পারে না কোথা থেকে কিভাবে আক্রমণ আসছে। ইরান তার আজকের যুদ্ধ পরিকল্পনা এই কথাটি মাথায় রেখে তৈরি করেছে তার অস্ত্র ভাণ্ডার। এই অস্ত্র ভাণ্ডারের মূল সম্পদ ইরানের ড্রোন এবং মিসাইল ক্ষেপণাস্ত্র। এই স্ক্রিপ্টে আমরা ইরানের বাজেট যুদ্ধ কৌশল, ড্রোনের প্রযুক্তির পেছনের বিজ্ঞান, সহজ বিজ্ঞান এবং এর মোকাবিলায় আমেরিকার দামি ডিফেন্স সিস্টেমের যে অসহায়ত্ব, সেই অসহায়ত্বকে তুলে ধরব। প্রিয় দর্শক, কল্পনা করুন আপনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। আপনার কাছে আছে কোটি কোটি ডলারের রাডার, স্যাটেলাইট আর অত্যাধুনিক মিসাইল সিস্টেম। কিন্তু হঠাৎ একদিন দেখলেন আপনার এই বিশাল আয়োজনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আকাশপথে ধেয়ে আসছে কাঠ আর ফাইবার গ্লাসের তৈরি কিছু সস্তা যন্ত্র, যে যন্ত্রটির দাম হয়তো আপনার একটি আইফোনের চেয়েও কম। হ্যাঁ, কাঠ এবং ফাইবার গ্লাসে, এমনকি কাগজে তৈরি সস্তা মিসাইল। ঠিক এটাই ঘটেছে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে। গত কয়েক দশকে ইরানের ওপর অজস্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বলা হয়েছে তারা কোনো প্রযুক্তি বা পার্টস কিনতে পারবে না পৃথিবীর কোনো দেশ থেকে। কিন্তু ইরান কি করলো? তারা আধুনিক প্রযুক্তির পেছনে না ছুটে ব্যবহার করলো তাদের কমন সেন্স। কাঠ, কাগজ আর ফাইবার গ্লাস দিয়ে তৈরি তারা এমন এক ড্রোন ও মিসাইল বাহিনী তৈরি করেছে যা এখন আমেরিকা আর ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব ইরানের এই অপ্রতিসম যুদ্ধ কৌশল বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার নিয়ে। লো টেক যখন হাইটেককে হারায়, আপনি যদি মনে করেন আধুনিক যুদ্ধে কেবল মেটাল বা ধাতব বস্তুই শ্রেষ্ঠ, তবে আপনি ভুল। ইরান তাদের ড্রোনে মেটালের বদলে ব্যবহার করেছে ফাইবার গ্লাস, কার্বন ফাইবার এবং শক্ত করা কাগজ, রেসিন হার্ডেন্ড পেপার। ইরানের এই ডিসপোজেবল ফ্লাইং বোম বা সস্তা ড্রোন, এই প্রযুক্তি আগামী দিনে যুদ্ধের সংজ্ঞাই বদলে দিতে পারে। উন্নত দেশগুলো
যখন হাই স্পিড ব্যালিস্টিক মিসাইল নিয়ে গবেষণা করছে, ইরান তখন রাডারের নিচ দিয়ে ধীর গতির এই ড্রোন পাঠিয়ে সবাইকে চমকে দিচ্ছে। কেন? কারণ রাডার স্টেলথ, মানে রাডার সাধারণত মেটাল থেকে সিগন্যাল রিফ্লেক্ট করে, কাঠ বা কাগজ থেকে সিগন্যাল রিফ্লেকশন প্রায় হয় না বললেই চলে। ফলে কোটি টাকার, কোটি ডলারের রাডারের কাছে এই মিলিয়ন ডলারের ড্রোনগুলো অদৃশ্য বা কখনো ছোট কোনো পাখির মতো মনে হয়। দ্বিতীয়ত, এই ড্রোনগুলোর হালকা ওজন। যেহেতু এগুলো ওজনে খুব হালকা, তাই সাধারণ মোপেড বা বাইসাইকেলের ইঞ্জিন দিয়েই এগুলোকে 1000 থেকে 2500 কিলোমিটার দূরে পাঠানো সম্ভব। তৃতীয়ত, নিষেধাজ্ঞা প্রুফ। আপনি ইরানের ওপর স্টিল বা উন্নত চিপ আমদানিতে নিষেধাজ্ঞা দিতে পারেন, কিন্তু কাঠ বা আঠা আমদানিতে নিষেধাজ্ঞা দেবেন কিভাবে? এগুলো তো যে কোনো হার্ডওয়্যার স্টোরেই পাওয়া যায়। এই ড্রোনগুলো কোনো বড় রানওয়ে থেকে ওড়ে না, একটা সাধারণ ট্রাকের পেছনে রাখা লঞ্চার থেকেই এগুলো সজোরে আকাশে উড়ান দেয়। ফলে শত্রুপক্ষ জানতেই পারে না যে ঠিক কোথা থেকে হামলাটি শুরু হয়েছে। ইরান প্রায় 50 ধরনের ড্রোন তৈরি করে। 50 ধরন, একাত্তা নয়, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি তাদের নাম করছি, যেমন শাহেদ সিরিজ। এই শাহেদ সিরিজের শাহেদ 136 এটি একটি কামিকাজি বা আত্মঘাতী ড্রোন। এটা খুব সস্তা এবং ঝাঁক বেঁধে আক্রমণ করতে পারে। এরপরে আছে শাহেদ 129। এটা আমেরিকার প্রেডেটর ড্রোনের মতো দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এবং নজরদারির পাশাপাশি এরা হামলা চালাতেও সক্ষম। শাহেদ 191 এটা স্টেলথ প্রযুক্তি সম্পন্ন ড্রোন, মানে স্টেলথ মানে যা রাডারকে ফাঁকি দেয়। এরাও ওজনে খুব হালকা। এরপরে মোহাজের সিরিজ আছে, মোহাজর সিরিজ। এই মোহাজের সিরিজের মোহাজের 6 এটি ইরানের অন্যতম আধুনিক ড্রোন, যা নিখুঁতভাবে গাইডেড বোমা হামলা চালাতে পারে। এরপরে আছে আবাবিল সিরিজ, আবাবিল 3 এবং আবাবিল 5। এরা মূলত নজরদারি এবং স্বল্প পাল্লার গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। এরপরে আরএস সিরিজ আছে, আরাস। এই আরাস সিরিজ হচ্ছে বিশ্বের অন্যতম দীর্ঘ পাল্লার আত্মঘাতী ড্রোন হিসেবে পরিচিত, যা প্রায় 2000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে। এছাড়া কারার সিরিজ আছে, এটা ইরানের প্রথম জেট চালিত ড্রোন, যা ইন্টারসেপ্টার হিসেবে অন্য ড্রোন বা বিমানকে ধ্বংস করে দিতে পারে এবং দিচ্ছে। এবার আসি অর্থনীতির গণিত প্রসঙ্গে। যুদ্ধের ময়দানে এখন কে বেশি শক্তিশালী সেটা বড় কথা নয়, বড় কথা হলো কে কতদিন যুদ্ধ চালাবার ক্ষমতা রাখে, মানে কার পকেট আগে খালি হয়। ইরানের এক একটি ড্রোনের খরচ মাত্র 20 থেকে 50,000 ডলার, অর্থাৎ একটা স্পোর্টস কারের চেয়েও কম দাম। কিন্তু এই ড্রোনটিকে যখন ইসরায়েলের আয়রন ডোম বা আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল দিয়ে ধ্বংস করা হয়, তখন সেই একটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম পড়ে প্রায় 3 থেকে 5 মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় 30 থেকে 50 কোটি টাকা, 50 কোটি ডলার। একটু হিসাব করে দেখুন, ইরান যদি 100টি ড্রোন পাঠায় তার খরচ মাত্র 20 লাখ ডলার। আর সেই 100টি ড্রোন ঠেকাতে আমেরিকার যে ইন্টারসেপ্টর, তার খরচ হয় প্রায় 30 কোটি ডলার। 20 লাখ ডলারকে সামলাতে 30 কোটি ডলার, এই যে বিশাল অর্থনৈতিক ফারাক, এটাই হলো ইরানের আসল চাল। তারা জানে তারা হয়তো সামনাসামনি যুদ্ধে আমেরিকার সমান শক্তিশালী নয়, কিন্তু তারা আমেরিকাকে অর্থনৈতিকভাবে ক্লান্ত করে দিতে সক্ষম। একেই বলে কস্ট এফেক্টিভ ওয়ারফেয়ার। ড্রোনের পর আসা যাক ইরানের উদ্ভাবনী যে মিসাইল প্রযুক্তি, ইনোভেটিভ মিসাইল প্রযুক্তি যেটা, সেই প্রসঙ্গে। শুধু ড্রোন নয়,
ইরানের মিসাইল বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও এখন অত্যন্ত উন্নত। ইরান যে বিষয়টিতে সবচেয়ে বেশি ইনোভেশন এনেছে তাহলে প্রিসিশন গাইডেড মিসাইল, অর্থাৎ নিখুঁত লক্ষ্যে গিয়ে আঘাত করে যে মিসাইল। ইরানের ক্ষেপণাস্ত্র বা মিসাইল কর্মসূচি শুধুমাত্র সংখ্যার দিক থেকেই বড় নয়, এটি অত্যন্ত ইনোভেটিভ বা উদ্ভাবনী। তাদের এই সাফল্যের পেছনে কাজ করছে তিনটি মূল স্তম্ভ। এক হচ্ছে কম দাম, তারপরে গতিশীলতা এবং ভূগর্ভে সেগুলোকে গুছিয়ে রাখার কৌশল। প্রথমে ওদের বলি নিখুঁত লক্ষ্যভেদের কথা। আগে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো মূলত বিশাল এলাকা লক্ষ্য করে ছোড়া হতো, কিন্তু গত এক দশকে তারা তাদের ফাতে 110 এবং জোলফাগার সিরিজের ক্ষেপণাস্ত্রগুলোতে উন্নত জিপিএস সিস্টেম এবং অপটিক্যাল গাইডেন্স সিস্টেম যুক্ত করেছে। ফলে এগুলো এখন কয়েকশো এমনকি কয়েক হাজার কিলোমিটার দূর থেকে কোনো একটি নির্দিষ্ট ভবনের জানলায় গিয়ে কোন জানলায় গিয়ে আঘাত করবে সেই সক্ষমতাও ইরান ঠিক করে ফেলেছে। আর এইসব মিসাইল তারা গোপনে গুছিয়ে রাখার পদ্ধতিটাও দুর্দান্ত পদ্ধতি তৈরি করেছে। মাটির নিচে লুকোনো শহর। ইরান পাহাড়ের শত শত ফুট নিচে বিশাল বিশাল টানেল তৈরি করে সেখানে মিসাইল সাজিয়ে রেখেছে। এই জায়গাগুলোকে বলা হয় মিসাইল সিটি। ওপর থেকে বোমা ফেলে এগুলো ধ্বংস করা অসম্ভব। আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি ইরানের অন্যতম বড় উদ্ভাবন। মাটির নিচে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। তারা পাহাড়ের গভীরে শত শত ফুট নিচে বিশাল টানেল তৈরি করে সেখানে ক্ষেপণাস্ত্র মজুত এবং উৎক্ষেপণের ব্যবস্থা করেছে। এটা এতটাই সুরক্ষিত যে কোনো বড় ধরনের বিমান হামলা বা বাংকার ব্লাস্টার বোমা দিয়েও এগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। মিসাইল টেকনোলজিতে আরও একটা বড় ব্যাপার উদ্ভাবন করেছে ইরান, সেটা হলো সলিড ফুয়েল সিস্টেম প্রযুক্তি। আগে মিসাইল ছুড়তে ওই লিকুইড ফুয়েল লাগতো, কারণ লিকুইড ফুয়েল ভরতে হয় অনেক আগে, তার জন্য সময় লাগে, অনেক টাকাও খরচ হয়। এখন ইরান সলিড ফুয়েল ব্যবহার করছে। এর মানে হলো কয়েক মিনিটের নোটিশে তারা হাজার হাজার মিসাইল ছুটতে প্রস্তুত একেবারে। আর গতিযুদ্ধের কথায় আসি, ইরানের মিসাইল, সেই মিসাইলের হাইপারসনিক গতির প্রসঙ্গ। ইরানের ফতে মিসাইল শব্দের চেয়ে 15 গুণ বেশি দ্রুত চলতে পারে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটা মাঝ আকাশে নিজের গতিপথও পাল্টাতে পারে। বর্তমানে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে এই গতির মিসাইলকে মাঝপথে থামানো সম্ভব নয়। ফলত ড্রোন আর মিসাইল, এই দুই শক্তির জোরে ইরান আজ সমানে টক্কর দিয়ে যাচ্ছে আমেরিকাকে, ইসরায়েলকে। আয়াতুল্লাহ খোমেনির হত্যার পর আমেরিকা আর ইসরায়েল উল্লাস করেছিল এই ভেবে যে ইরান নতজানু হলো বলে। বড়জোর 4-5 দিন। এতদিন পরেও দেখা যাচ্ছে নতজানু হওয়ার কোনো লক্ষণই নেই, বরং অর্থনৈতিক চাপে কুঁকড়ে যেতে শুরু করেছে আমেরিকা আর ইসরায়েল। ইরান যুদ্ধের ভূ রাজনৈতিক প্রভাব ও ভবিষ্যৎ তাহলে কি? এই উদ্ভাবনী যুদ্ধ কৌশলের ফল তাহলে কি দাঁড়ালো? ইসরায়েল ও আমেরিকা এখন বুঝতে পারছে যে তারা প্রযুক্তিতে সেরা হলেও সংখ্যায় আর কৌশলে ইরান তাদের পাল্লা দিচ্ছে। ইরানের এই সস্তা প্রযুক্তির ধারণা এখন রাশিয়া, ইউক্রেন এমনকি বিশ্বের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলোও ব্যবহার করছে। আমেরিকা এখন আর ইরানের ওপর সরাসরি বড় হামলা করার সাহস পাচ্ছে না, কারণ তারা জানে হামলা করলে পাল্টা জবাবে ইরানের এই কয়েক হাজার সস্তা ড্রোন আর হাইপারসনিক মিসাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দেবে। আমেরিকা হয়তো ইরানের সব ড্রোন ধ্বংস করতে পারবে না, কিন্তু ইরান যদি একটি ড্রোনেও সফল হয় তবে সেটাই বড় বিপর্যয় ডেকে আনবে। সবশেষে বলা যায়, যুদ্ধ এখন আর কেবল কোটি কোটি ডলারের বাজেটের নয়,
যুদ্ধ এখন বুদ্ধির। ইরান সারা বিশ্বকে দেখিয়েছে যে সীমাবদ্ধতার মধ্যেও কিভাবে উদ্ভাবন করা যায়। তবে এই যুদ্ধ যে দীর্ঘকাল চলবে তা এখন নিশ্চিত, কারণ এখন আর কোনো দেশই কেবল দামি অস্ত্রের উপর ভরসা করতে পারছে না। সবাই এখন খুঁজছে ইরানের এই সস্তা কিন্তু মোক্ষম কৌশলের দিকে। আমেরিকা রণক্ষেত্রে না হারলেও অর্থনীতির লড়াইয়ে পিছিয়ে পড়তে শুরু করেছে। এটি একটি দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধ, যেখানে পকেট আগে যার খালি হবে সে হারবে। এরই সঙ্গে ইরান শুরু করেছে ছায়া যুদ্ধ, প্রক্সি ওয়ার। সরাসরি যুদ্ধে না গিয়ে তাদের প্রক্সি যেমন হিজবুল্লাহ, হুতি এবং আরও অনেকেই এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে যুদ্ধকে ইসরায়েলের দোরগোড়ায় নিয়ে গেছে। আমেরিকা সরাসরি আক্রমণ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হওয়ার ঝুঁকি থাকে, আবার আক্রমণ না করলে ইরানের প্রভাব বাড়তেই থাকে। এই যে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা, এটাই ইসরায়েল ও আমেরিকার দুশ্চিন্তার মূল কারণ। পুরনো দিনের যুদ্ধের মতো এখন আর কেউ সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করে না। বর্তমানে যুদ্ধে জেতার মানে হলো প্রতিপক্ষকে মানসিকভাবে ক্লান্ত করে দেয়া এবং তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে দেয়া। ইরান এই দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরির কৌশলে পুরোপুরি সাফল্য দেখাচ্ছে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও দেখাবে বলে আমাদের বিশ্বাস। একদিকে প্রযুক্তির লড়াই চলছে, অন্যদিকে পর্দার আড়ালে চলছে কূটনীতি। মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে এখন ভারত, চীন ও রাশিয়ার মতো শক্তিগুলোরও ভূমিকা রয়েছে। তাই যুদ্ধ কেবল অস্ত্রের নয়, বরং ধৈর্যেরও যুদ্ধ। সম্ভবত কোনো চূড়ান্ত ফলাফলের দিকে না গিয়ে বরং একটি দীর্ঘস্থায়ী নিম্ন তীব্রতার সংঘাত, যাকে বলে লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট, তাতে পরিণত হয়েছে। এখানে কে জিতবে যুদ্ধে তার চেয়ে বড় প্রশ্ন হলো কে কতদিন লড়াইতে টিকে থাকতে পারবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় প্রযুক্তির লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে, দামি মিসাইলের নাকি সস্তা ড্রোনের? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।